নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাঙালের আমেরিকা দর্শনের সপ্তম পর্ব। ভবকুঁড়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বেরিয়েছেন কোনো ক্রমে আমেরিকায় যাবার জন্য। সেখানে বঙ্গ সম্মেলনে তাঁর আমন্ত্রণ। প্লেনের নানা মজাদার এবং দুঃখজনক ঘটনা সওয়ার পর পৌঁছলেন নিউ জার্সি। সেখানে আতিথ্য গ্রহণ করলেন ভবানী মুখোপাধ্যায় আলোলিকা মুখোপাধ্যায়ের বাড়িতে। এরপর ধ্রুবর গাড়ি এসে থামল রাষ্ট্রপুঞ্জের সামনে। পার্কিংয়ের জায়গা নেই বলে ধ্রুবকে বসে থাকতে হলো গাড়িতে। আমি আর আলোলিকা নামলুম। সামনে রাষ্ট্রপুঞ্জের বিশাল সদর দপ্তর। ছবিতে যেমন দেখেছি ইউএনও সদর দপ্তর অবিকল তাই, শুধু ছবির সঙ্গে বাস্তবের যে মাত্রাগত তফাৎ থাকে তাছাড়া। ইস্ট নদীর জলে নিজের অতিকায় প্রতিবিম্ব ফেলে রোদে হাওয়ায় দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপত্যের চমৎকার নির্মাণটি। সামনে রাষ্ট্রসমূহের জাতীয় পতাকা উড্ডীয়মান, বিশাল চত্বর, লন, বাগান টাগান তো আছেই। বিশ্বশান্তির ক্ষীণ আশার আলোটি এই দপ্তরেরই অলক্ষ্য অভ্যন্তরে আত্মার মতো বিরাজমান। দুর্বলতর দেশগুলোর অন্তিম ভরসাস্থল ও বিবাদমান বিশ্বের স্বীকৃত মধ্যস্থ ইউএনও আমাকে অনেক দিন ধরেই ডাকছে। ভুল করে সদর ফটক দিয়ে ঢুকতে যেতেই শ্বেতাঙ্গ সিকিউরিটি বাধা দিয়ে ভারী বিনীতভাবে বলল, ভিজিটার্স দ্যাট ওয়ে স্যার। একটু উজিয়ে আর একটি ফটক, সেটি অবাধ। যেতে যেতেও ফিরে চাইলুম। আমাদের দেশের সিকিউরিটির লোকেরা আগন্তুকদের সঙ্গে অত ভদ্রভাবে কথা বলে কি? এই সাহেবটির কণ্ঠস্বর, ভঙ্গি, সব কিছুর মধ্যেই একটি সৌজন্য যে ফুটে উঠেছে, তা একই প্রশিক্ষণ পেয়ে শিখেছে নাকি সহজাত, কে জানে। দ্বিতীয় ফটকটিতেও পাহারা আছে, তবে প্রবেশ অবারিত। ভিতরে ঢুকে ইতস্তত একটু ঘুরে বেড়ালুম। লোক আছে কিন্তু ভিড় নেই, আর নেই কোনো হই হট্টগোল। হাডসনের ধারে চমৎকার লন রয়েছে, আছে বসবার জায়গা। নদীটি মন দিয়ে দেখছিলুম, বেশ চওড়া নদী, আর তাতে কত রকমের লঞ্চ, স্টিমার, পাওয়ার বোট চলেছে, তার সীমা সংখ্যা নেই। একটা সি প্লেন চোখের সামনে গোঁ গোঁ করতে করতে জলে নেমে পড়ল। নদীর ধারে কিছু বাতাস আছে, কিন্তু চড়া রোদে আর উষ্ণ আবহে ঘেমে নিয়ে যাচ্ছি। ইউএনএতেও মস্ত প্লাজা রয়েছে, আছে গাইডেড ট্যুরের সুচারু ব্যবস্থা। প্লাজায় ঢুকলে চোখ ধাঁধিয়ে যায়, বিশেষ করে তৃতীয় বিশ্ব থেকে আসা আগন্তুকের। প্রচণ্ড তেষ্টা পেয়েছিল বলে ফোয়ারার জল খেয়ে নেওয়া গেল। এই পানীয় জলের ফাউন্টেন আমেরিকায় সর্বত্র রয়েছে। বোতাম টিপলেই ঊর্ধ্বমুখী কলের মুখ থেকে জল ওপর দিকে উৎসারিত হয়, তবে জামা কাপড় বা মুখমণ্ডলে ছিটকে এসে লাগবার ভয় নেই। যন্ত্রের দেশ তো, এসব ব্যাপারে খুব সাবধান। কিন্তু জল এত ঠান্ডা যে দাঁত ঝনঝন করে, গলায় ধার বসে যায়। ফাউন্টেন থেকে তাই আমি কখনোই আকণ্ঠ জল পান করতে পারিনি। কয়েক ঢোক খাওয়ার পরই হাল ছেড়ে দিতে হয়েছে। ইউএনও থেকে একটা কোনো স্মারক নিয়ে যাবার ইচ্ছে ছিল, কিন্তু আমার অভ্যন্তরে যে কৃপণটির আবির্ভাব ঘটেছে, তার হাত দিয়ে জল গলে না। যেই সুভেনিরেই হাত দিই না কেন, আগে গিয়ে চোখ পড়ে প্রাইস ট্যাগটার উপর। $10, $20 দেখে চোখ তারাং তারাং হয়ে ওঠে। সামান্য একখানা টি শার্ট বা একখানা প্লাস্টিকে মোড়া ম্যাপের দামও আশ্চর্যজনকভাবে বেশি।
কিন্তু লোক কিনছেও। ইউএনও থেকে স্মারক নিয়ে যাওয়ার একটা হুজুকও তো আছে। আমি শেষ অবধি ভেবে চিনতে কুললে দুখানা পিকচার পোস্ট কার্ড কিনে উঠতে পারলুম। শিলিগুড়িতে উদ্বিগ্ন বাবা আর কলকাতায় উদ্বিগ্ন পরিবার, দুপক্ষকেই পৌঁছানোর সংবাদটা অন্তত না দিলেই নয়। ইউএনও থেকে চিঠি ডাকে দিলে চিঠিতে রাষ্ট্রপুঞ্জের মোহর পড়বে। সুতরাং মাটির তলাকার আর্কেডে ডাকঘরের কাউন্টারে দাঁড়িয়ে ঝটপট চিঠি লিখে ফেলা গেল। আলোলিকা ডাক টিকিট কিনে আনলেন এবং ডলার দুর্বল মসিজীবীর কাছ থেকে কিছুতেই দামটি নিলেন না। চিঠি ডাকে দিয়ে নানান দেশের দোকানে দোকানে ঘুরে বেড়ালুম। আলোলিকা গাইডেড ট্যুর নেব কিনা জানতে চাইলে সবেগে মাথা নাড়ালুম। আপত্তি দুটো কারণে: ইউএনওর ঘরে ঘরে ঘুরে বেড়ানো অর্থহীন, দ্বিতীয়ত গাইডেড ট্যুরের দক্ষিণাও বেশ মোটা। ডাকটিকিটের পয়সাটা যে উনি নিলেন না, এতে মনটা খচখচ করছিল। ছোট্ট একটা ঋণ থেকে যাচ্ছে, কাজটা ভালো হচ্ছে না। কিন্তু সামান্য কয়েকটা সেন্ট আলোলিকাই বা হাত পেতে কি করে গ্রহণ করেন, আর আমি বা অসামান্য সেন্ট কটি না দিয়ে পারি কি করে? এই ঋণটা আজ অবধি থেকে গেল। আর এইখানেই বলে রাখি, ইউএনওতে পোস্ট করা আমার দুটো চিঠির একটা মাত্র পৌঁছেছিল গন্তব্যে। তবে একটাও যে পৌঁছেছে তাই যথেষ্ট। 50% সাকসেস। ভারতীয় ডাক বিভাগ যুগ যুগ জিও। হাতে বিশেষ সময় ছিল না। কানাডার ভিসা অফিসে যেতে হবে, তারপর ঘোরাঘুরি আছে। ভিসা অফিস বেশিক্ষণ খোলা থাকে না, কাজেই বেরিয়ে আসতে হলো। আমেরিকার সব কিছুকেই ক্রমাগত ভালো বলতে থাকলে পাঠক পাঠিকা আমার বোধ সম্পর্কে সন্দেহ জাগাতে পারেন। কিন্তু ভালো না বললেও যে ভারী অন্যায় হয়ে যাবে। এখন যে জিনিসটার ভূয়সী প্রশংসা করতে যাচ্ছি, সেটি রাস্তার হকারের কাছ থেকে কেনা আইসক্রিম। কোনো জিনিসের প্রশংসা করার আগে কবি সাহিত্যিকরা সরস্বতী, গণেশ ইত্যাদিকে ডাকাডাকি করতেন কলমে ভর করার জন্য, এমনকি বঙ্কিম অবধি। পাঠক পাঠিকারা লক্ষ্য করুন, আমি কিন্তু ততটা বাড়াবাড়ি করছি না। ইউএনও থেকে বেরিয়েই ডান দিকে বেশ গাছগাছালিওয়ালা চাতাল মতো। সেখানে একজন হৃষ্টপুষ্ট ইতালিয়ান আমাদের দেশের আইসক্রিমওয়ালাদের মতোই গাড়ি করে আইসক্রিম বিক্রি করছে। আলোলিকা একরকম জোর করে আইসক্রিম কিনে হাতে দিয়ে বললেন, খেয়ে দেখুন, ভালো লাগবে। কাঠের চামচে ক্ষীরের মতো জিনিসটা তুলে পটাং করে ওয়েফার বিস্কুটের তৈরি চোঙায় ভরে দিল। পরিমাণটাও দেখবার মতোই। এতটা আইসক্রিম একসঙ্গে কেউ খেতে পারে বলেও জানা ছিল না। তবে নিউ ইয়র্কের দুর্দান্ত গরমে আমি আর আপত্তি তুললাম না। কোনো খাবার খেয়েই স্মরণকালের মধ্যে আমার সমগ্র রসনা এই রকম সহর্ষে নেচে ওঠেনি। আদি কবির মতো আমারও বলতে ইচ্ছে হলো, কিমিদং, এ কি আশ্চর্য বস্তু! ঠেসে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি, সুতরাং কণা মাত্র খিদে নেই। খিদে না থাকলে খাদ্যবস্তু বিস্বাদ লাগবার কথা, কিন্তু এই জিনিসটি যে শুধুই খাদ্যবস্তু নয়, শিল্পবস্তু। পরে জেনেছি সেটা হলো খাদ্যের স্বাদ নিয়ে অবিরল গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার ফলে এরা মানুষের রসনায় স্থিত স্টেট বাড বা স্বাদতন্ত্রীতে তরঙ্গ তোলার ব্যাপারে চমৎকার সাফল্য অর্জন করেছে। মানুষের ভোগস্প্রিয়া ও ভোগ্য বস্তুর মধ্যে একটি সাগ্রহ মেলবন্ধন রচনার পেছনেও এরা বিস্তর মাথা খাটায়। এই রাস্তার হকারের কাছ থেকে কেনা ঈষৎ টক মিষ্টি ও মিশ্র গন্ধ বিশিষ্ট আইসক্রিমটি কলেরা বা অন্যান্য রোগ জীবাণুর সংক্রমণ ভীতি থেকে সম্পূর্ণ মুক্ত।
তাছাড়া এর পিছনে রয়েছে বিজ্ঞান, শিল্প, গবেষণা এবং খানিকটা কল্পনাও। দিল্লি বা কলকাতার নামী কোম্পানির আইসক্রিমও যথেষ্ট সুস্বাদু, কিন্তু এটার সঙ্গে তাদের তুলনাই চলে না। তিনজনে তিনটি বিপুল আইসক্রিম নিয়ে গাড়িতে বসলাম। ধ্রুব এয়ার কন্ডিশনার চালিয়ে দিল। ঠান্ডায় বসে ঠান্ডা আইসক্রিম খেতে খেতে বললুম, এরকম কখনো খাইনি তো ধ্রুব। হবেই তো শীর্ষেন্দুদা, এরা আইসক্রিমটাও কত যত্নে তৈরি করে, আর কলেরারও ভয় নেই। এখানকার সব খাবারই পিওর, যেখানে খুশি নিশ্চিন্তে খেতে পারেন। কিছুক্ষণ পার্ক করা গাড়িতে বসে থেকে ইউএনও সদর দপ্তরটির পটভূমি, ইস্ট নদী এবং মার্কিন আকাশের শোভা দেখলুম। শয়ে শয়ে গাড়ি চলে যাচ্ছে সামনে দিয়ে, হর্ন টর্ন দেবার নিয়ম নেই। আইসক্রিম শেষ করতে অনেকটা সময় লাগলো। সুস্বাদে ভরে রইল রসনা। আলুলিকা পিছন থেকে জর্দাসহ পান মশলা সরবরাহ করতে লাগলেন। অ্যাভিনিউ অফ আমেরিকাজ ম্যানহাটানের শিরদাঁড়া বললেই চলে। বিশাল চওড়া রাস্তা, কূটনীতিক ভবন তো আছেই, আর রয়েছে রাস্তার চেহারার মধ্যেই একটা প্রবল আভিজাত্য ও গুরু গাম্ভীর্য। কানাডীয় ভিসার অফিসটি যে বাড়িতে, সেটি গগনচুম্বী। ধ্রুব সেখানে আমাকে আর আলুলিকাকে নামিয়ে দিয়ে গেল। ঘণ্টা তিনেক লাগবে ভিসা করতে, সুতরাং সে ততক্ষণে নিজের ব্যবসার কাজকর্ম সেরে আবার সেখানেই আমাদের তুলে নেবে সময় মতো। এসব বাড়ির অভ্যন্তরে ঢুকলেই গা ছমছম করে। বিশাল হলঘর, মহার্ঘ টালি বা পাথর এবং কাঁচ দিয়ে এমনভাবে সাজানো যে চোখ ধাঁধিয়ে যায়। ঐশ্বর্যের এত বাহুল্য দেখে অভ্যেস নেই, তাই যা দেখি একটু হাঁ হয়ে যেতে হয়। লিফট ধাঁ করে ওপরে নিয়ে গেল। কানাডীয় ভিসা অফিস নিতান্তই একটা মাঝারি হলঘর। সেখানে ঢুকে দেখি মেছো বাজারের ভিড়। ঠিক ঠিক করছে লোক, এবং সেই সব লোকের মধ্যে মেলা বাঙালি, গুজরাতি, পাঞ্জাবি, দক্ষিণ ভারতীয়, চীনে, জাপানি। বলাই বাহুল্য এই ভিড়ের কারণ হলো নায়াগ্রা। এই বিস্তৃত জলপ্রপাতটি রোজ দুনিয়ার কত দেশের কত লোককে যে টেনে আনছে তার ইয়ত্তা নেই। সেই ভিড়ের মধ্যে দুটি চেনা মুখ নজরে পড়ল। সেই রোগা মেয়েটি যাকে দমদমে দেখেছি, আর একজন প্লেনে দেখা বাঙালি ভদ্রলোকটি। কেউই অবশ্য কথা বলার আগ্রহ দেখায়নি, আমিও না। বিশাল লাইন পড়েছে ভিসার জন্য। ঘরের মধ্যে লাইনটি সাপের শরীরের মতো পাক খেয়ে আছে। আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। আলুলিকা ফর্ম নিয়ে পূরণ করতে বসে গেলেন। ফর্মটি বেশ বড় এবং তার অনেক ফ্যাকরা। ঘণ্টাখানেক লাগলো ফর্মটি পূরণ হতে, এবং ততক্ষণে আমি কাউন্টারে পৌঁছে গেছি। চমৎকার দ্রুত বেগে কাজ হয় বলে আমেরিকার কোনো অফিসেই অপেক্ষা করতে বা লাইন দিতে গিয়ে ধৈর্যচ্যুতি ঘটে না। আর লাইনে দাঁড়িয়েও ব্যাপারটা আমি উপভোগই করছিলাম। আমার সামনে গুটি তিনেক চীনে মেয়ে নিজেদের ভাষায় সোৎসাহে কথা বলছিল। পিছনে কয়েকজন যুবক অমার্কিন ইংরেজিভাষী, এবং গা ঘেঁষে আরও বহু মানুষ। এই বিচিত্র সমাবেশটি আমার দিব্যি লাগছিল। পাসপোর্ট ও ফর্ম জমা দেওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আলোলিকা জনা দুই পাঞ্জাবি মহিলার সঙ্গে জমিয়ে গল্প করছেন। আমি দেওয়াল ঘেঁষে কাঁচের সারসি দিয়ে বাইরেটা দেখবার চেষ্টা করতে গিয়েই আঁতকে উঠলুম। আমি উচ্চতা ভীত লোক, পাহাড়ে টাহাড়ে গেলে নিচের দিকে তাকাতে পারি না, হাত পা শিরশির করে। এমনকি 4-5 তলা বাড়ির ছাদ থেকে নিচে তাকানোটাও আমি এড়িয়ে চলি। কানাডিয়া ভিসা অফিস কম করেও 30-35 তলা হবে। নিচে এক অগাধ অতল। কাঁচের প্রতিরোধ থাকা সত্ত্বেও একটু অস্বস্তি হতে লাগলো। কিন্তু এত ওপর থেকেও দৃষ্টি প্রসারিত করা শক্ত, কারণ রাস্তার ওপাশের বাড়িটিও সমান বা ততোধিক স্পর্ধিত উচ্চতার।
আশেপাশের বেশিরভাগ বাড়ি তাই। তবে নিউ ইয়র্ক তো উঁচু বাড়ির জন্য বিখ্যাত, বিস্ময়ের কিছু নেই। আমার দুপাশে একটি গুজরাটি পরিবার দুভাগ হয়ে বসে আছে। আমার পাশে এক বৃদ্ধ মানুষ, ভারী বিনয়ী লোক, ভাঙা ভাঙা ইংরেজি বলেন। আমাকে জিজ্ঞেস করলেন, আমেরিকায় খুব ঘুরলেন বুঝি? না, আজ আমার আমেরিকায় মাত্র দ্বিতীয় দিন। আপনি? আমি এসেছি দিন 10-12 হলো। ছেলে থাকে নিউ ইয়র্কে, এই প্রথম আসা। কেমন লাগছে? বৃদ্ধ মাথা নাড়লেন। সবই ভালো, কিন্তু কি জানেন, কি যেন নেই, কিসের যেন অভাব। সেটা কি ভালো বুঝতে পারি না। আমার ছেলে আর বৌমা দুজনেই চাকরি করে। আমি এসে অবধি ওদের সঙ্গে ভালো করে কথাটা বলার সুযোগই পাইনি। তবে একটু আধটু বেরিয়েছি, খুব বেশি নয়। আমেরিকায় তো একা বেড়ানোর উপায় নেই, তার উপর আমারও বয়স হয়েছে। সে তো ঠিকই। আমেরিকা তাহলে আপনার তেমন ভালো লাগছে না? না না, তা নয়, সবই ভালো, কিন্তু কেমন যেন স্বচ্ছন্দ বোধ করি না। আমার মেয়ে আছে কলকাতায়, তার কাছে যাব এবার। কদিনের বেড়াতে আসা আপনার? ছেলে মেয়েরা যতদিন ধরে রাখে, তবে খুব বেশি দিন থাকতে ভালো লাগবে না। এক কথায় দু কথায় অনেক কথা হলো। বুঝতে পারলুম ভদ্রলোক এখানে স্বস্তি বোধ করছেন না। বললেন, আসবার সময় লন্ডনে ভাইপোর কাছে ছিলাম, ভারী ভালো লেগেছিল। লন্ডনের সঙ্গে নিউ ইয়র্কের তফাতটা কি? আকাশ পাতাল তফাত। আমার নম্বর ধরে ডাকা হতেই উঠে পড়লুম। নির্দিষ্ট কাউন্টারে হাস্যমুখী এক মহিলা, হাসিটি ভারী অকৃত্রিম, ভিসার ছাপ দেওয়া পাসপোর্টটি হাতে দিয়ে বললেন, ওয়েলকাম টু কানাডা, হ্যাভ এ নাইস স্টে। পাসপোর্ট নিয়ে আমি আর আলোলিকা নিচে এলুম। হাতে দেখলুম বেশ সময় আছে, ধ্রুব আরও ঘণ্টাখানেক বাদে আসবে। আলো বললেন, দোকান টোকান ঘুরে আসবেন নাকি একটু? আমি সঙ্গে সঙ্গে রাজি। দেখতেই তো আসা। বিশাল বিশাল বাড়ির ছায়ায় প্রশস্ত ফুটপাত ধরে নিউ ইয়র্কের এই অভিজাত পাড়ায় ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা। আলো রাস্তাঘাট ভালোই চেনেন, সুতরাং হারিয়ে যাওয়ার ভয় নেই। কিন্তু গাইড ভালো না হলে নিউ ইয়র্কে পথ হারানোর আশঙ্কা বেশ সবল। কৌতূহলবশে একটা খাবার দোকানে ঢোকা গেল। এমন সুচারু এবং সমৃদ্ধ ব্যবস্থা আমাদের ধারণাতেই আসে না। আমিষ নিরামিষ দু রকমেরই এত ব্যবস্থা এবং সুপ্রচুর এবং এত রকম ফের যে ভারী তাজ্জব হয়ে যেতে হয়। পরিচ্ছন্নতা প্রায় অকল্পনীয়। লাঞ্চ টাইম নয় বলে ভিড় বিশেষ নেই। ছোট্ট রেস্তোরাঁটিতে তাই একটু ঘুরে দেখলুম। এতে কেউ আপত্তি তুলল না। বেশ কয়েকটি দোকানে ঢুকে নানা জিনিস দেখেছি। ক্যামেরা কিনলুম, বেজায় সস্তা। একটা শোকেসে নানা ধরনের 1-150 ক্যামেরা সাজানো, নানা ধরনের নানা দামের। আর বেশিরভাগ দোকানে সেল বা সস্তার আমন্ত্রণ। খদ্দের আকর্ষণ করার অনেক উপায় হলো গোয়িং আউট অফ বিজনেস বিজ্ঞাপন লটকানো। মোদ্দা কথা হচ্ছে, ব্যবসা তুলে দিচ্ছি, জলের দরে মাল তুলে নিয়ে যাও হে খদ্দের লক্ষ্মী। আর এক কৌশল হলো বাই ওয়ান টেক ওয়ান ফ্রি, অর্থাৎ যদি একটা কেনো তো আর একটা বিনিমাগনায় পাবে। একখানা শার্ট কিনলে আর একখানা মাগনা। ঘুরতে ঘুরতে একটা দোকানে ঢুকে দেখি স্যামসোনাইট সুটকেস বেশ সস্তায় বিক্রি হচ্ছে। সুটকেস একটা কেনা দরকার। আমেরিকায় অবশ্যই আমাকে কিছু কেনাকাটা তো করতেই হবে। সুটকেস পছন্দ হলো, দাম $45। কিন্তু এখনই কেনা ঠিক হবে না, আলো পরামর্শ দিলেন। দামটা সস্তা মনে হলেও ধ্রুব আসুক, তারপর কিনবেন। নিউ ইয়র্কে আমার কেনাকাটার অভ্যাস নেই, এখানে বড্ড ঠকায় শুনেছি। আমারও কথাটা যুক্তিসঙ্গত মনে হলো। দোকানটা চিনে রেখে আবার পায়ে পায়ে চারদিকে ঘুরে বেড়াতে লাগলুম। এই ঘুরে বেড়ানোটা যে কি মনোরম তা আমি জানি। ওই চরচরে রোদ এবং ভ্যাপসা গরমের মধ্যেও শারীরিক কষ্টটা যেন টেরই পাচ্ছি না। পায়ে পায়ে আমেরিকার অভ্যন্তরে ঢুকছি একটু একটু করে।
নিউ ইয়র্কের রাস্তায় বেশ ভিড়। নিউ জার্সির মতো জনশূন্যতা নেই, তবে কলকাতার মতো গায়ে গায়ে লোকও নেই। ফুটপাত এত মসৃণ ও বাধাহীন যে অন্যদিকে চেয়ে হাঁটলেও আধলা ইটে বা গর্তে হোঁচট খেতে হবে না। ভিড়ের একটা বৈশিষ্ট্য হলো এই যে সব দেশেরই লোক রয়েছে। দেশটার উত্তরাধিকার সাদা চামড়ার লোকেদেরই বটে, কিন্তু কালো বাদামি পিঠ মানুষেরও কমতি নেই। আমাদের দেশে যখন আমরা সাহেব দেখি তখন তাদের প্রতি নিজের অজান্তেই একটা সমীহের ভাব এসে যেতে চায়, কিন্তু স্বক্ষেত্রে মার্কিনদের দেখতে এতই স্বাভাবিক ও সাধারণ মনে হয় যে ফিরেও দেখি না। তবে হ্যাঁ, সুন্দরী মেয়েদের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, তাদের দিকে ফিরে তাকানোটাই নিয়ম। মার্কিন মেয়েদের রূপের খ্যাতি শুনিনি তেমন, তবে এত বড় দেশে নিশ্চয়ই সুন্দরীর অভাব নেই। ক্ষীণ কোটি পিন বক্ষ মার্কিন মেয়েদের ছবি টবি তো কিছু কম চাক্ষুষ করিনি। কিন্তু আমেরিকাবাসের দ্বিতীয় দিনে নিউ ইয়র্কের রাস্তায় কয়েক হাজার মেয়েকে চোখে পড়ল বটে, কিন্তু কারো দিকেই দ্বিতীয়বার নেত্রপাত করার দরকার হলো না। দুদিকে উঁচু পাহাড়ের সানুদেশে গিরিখাতে দাঁড়ালে যেমন অনুভূতি হয়, নিউ ইয়র্কের দুটি আকাশ নাগাল বাড়ির মধ্যবর্তী রাস্তায় দাঁড়ালে ঠিক তেমনই হয়। আর কেমন যেন একটু গা শিরশিরও করে। না, বাড়ি দুটি কোনো ক্রমেই ভেঙে পড়বে না বা আমাদের মাথায় কোনো কিছু বর্ষিতও হবে না, বাড়ির কোনো তলা থেকে, এটা নিশ্চিন্ত। ভয়টা তবে কেন হয়? আসলে যে কোনো বিশালের কাছে গেলেই ক্ষুদ্রকায় আমাদের এরকমটা হতেই পারে। যদিও জানি এইসব বাড়ির স্থপতিরা আমাদের মাপেই মানুষ, এবং আমেরিকা জুড়ে স্থাপত্যের যে ম্যাজিক তা মানুষের প্রয়োজনেই সৃষ্ট। তবু বারবার ঊর্ধ্বমুখ হয়ে চোখ দিয়ে বাড়ি দুটির উচ্চতা মাপার ব্যর্থ চেষ্টা করছি, তলা গুনতে গিয়ে বারবার গুলিয়ে ফেলছি। এই অন্যমনস্কতায় কথাবার্তাতেও বাধা পড়ছে। বহুকাল আগে টারজানের একটা ছবি দেখেছিলাম। টারজানকে ধরে নিউ ইয়র্ক শহরে নিয়ে আসা হয়েছে। একটা খোলা গাড়িতে অর্ধনগ্ন টারজান শহর দেখতে ঊর্ধ্বমুখ হয়ে টলায়মান এবং বড় বড় অবস্থা। আমার অবস্থা ততদূর খারাপ নয়, কিন্তু আচমকা ভারতবর্ষ থেকে নিউ ইয়র্কে হাজির হলে তফাৎটা হয়ে যায় 19 শতকের সঙ্গে 21 শতকের। আমার অবস্থা বাইরে টলায়মান না হলেও ভিতরে ভিতরে টলছি। অথচ প্রতীক্ষা করে এসেছিলাম যত বিস্ময়করই হোক না আমেরিকা, আমি কিছুতেই ঘাবড়াবো না। কিন্তু বাস্তবে একটু বিমূঢ় হয়ে পড়তেই হলো। কিছুক্ষণ দাঁড়াতেই গাড়ি এসে গেল। ফিফথ অ্যাভিনিউ ধরে গাড়ি যখন নিউ ইয়র্কের অমিত ঐশ্বর্যের প্রদর্শনী ভেদ করে চলেছে, তখন কেবলই মনে হচ্ছে আমি বড় গরিব এক দেশ থেকে এসেছি। আমরা বড্ডই গরিব। খিদে পেয়েছিল। মার্কিন জলবায়ু এদিক থেকে অতি উত্তম। জলে লোহা, পোকামাকড়, সাপখোপ, ধুলো ময়লা, আমাশয়, জন্ডিস ইত্যাদির জীবাণু নেই। চুনার বা দেওঘরের জলে যেমন ক্ষুধা জাগিয়ে ওঠে, আমেরিকাতেও তাই। উপরন্তু নিরামিষাশীদের খিদে একটু তাড়াতাড়ি পায়। খিদে তেষ্টার কথা মুখ ফুটে বলতে ভারী সংকোচ হয়। আমার যে সময়ে খিদে পেয়েছে, আমার সঙ্গীর হয়তো সে সময়ে খিদে পায়নি। অতএব চঞ্চনে খিদে চেপে হাসি মুখে বসে রইলুম। তবে সৌভাগ্যের বিষয়, মার্কিন জলবায়ু পক্ষপাতদুষ্ট নয়। আমার খিদে পাওয়ার 15 মিনিটের মধ্যেই ধ্রুবরও খিদে পেয়ে গেল। কে যেন বলেছিল, হায়, নিউ ইয়র্কে বেআইনিভাবেও যে গাড়ি পার্ক করব তারও জায়গা নেই। কথাটা যে কত বড় সত্যি তা সরেজমিনে টের পাচ্ছিলাম। শহরে ব্যক্তিগত গ্যারেজ খুব কম লোকেরই আছে। বেশিরভাগ গাড়িই পড়ে থাকে রাস্তায়। তাও অধিকাংশ লোকই বাড়ির কাছাকাছি পার্ক করার মতো জায়গা জুটিয়ে উঠতে পারে না। ফলে প্রায়শই গাড়ি পার্ক করতে হয় অনেক দূরে, তারপর বাস বা মেট্রো ধরে বাড়ি ফেরে। এই পার্কিং সমস্যার জন্য নিউ ইয়র্কের বহু লোক গাড়ি কিনে আর ঝামেলা বাড়াতে চায় না। আর নিউ ইয়র্কে যাতায়াতের সুবিধে এত অঢেল যে গাড়ি না থাকলেও কোনো অসুবিধে নেই। আমাদেরও গাড়ি পার্ক করা নিয়ে বেশ ঝামেলা হলো। জায়গা নেই। খিদে চচ্চর করে ওপরে উঠছে।
পার্ক অ্যাভিনিউ ছেড়ে আমরা নানা স্ট্রিট ধরে ঘুরছি। বেশ কিছুক্ষণের চেষ্টায় একটি জায়গায় গাড়িটি রাখা গেল। আমরা হাঁপ ছেড়ে হাঁটা ধরলাম। নিউ ইয়র্কে এই হাঁটা পথের অভিজ্ঞতাই আমার কাছে মনোরম বলে মনে হয়। হাঁটতে হাঁটতে আমরা দোকান বাছছিলাম, মুশকিল আমাকে নিয়েই। নিউ ইয়র্ক শহরে তো আদর্শ বৈষ্ণব হোটেল পাওয়ার আশা নেই। ডেলি বা ছোট রেস্তোরাঁগুলোয় মাছ মাংসেরই ঢালাও ব্যবস্থা। সবজি আছে বটে, কিন্তু ব্যবস্থাটি মিশ্র। এই কথা ঠিক যে প্রবাসে নিয়মও নাস্তি, কিন্তু দীর্ঘ অনভ্যাসের ফলে আমি আজকাল আমিষের গন্ধেও কাহিল হয়ে পড়ি। ধ্রুব এবং আলোলিকা আমাকে নিয়ে তাই বিপন্ন বোধ করতে লাগলেন। আচ্ছা, পিজা খেলে কেমন হয়? আপত্তি নেই তো? আমি মাথা নেড়ে বললাম, নিরামিষ পিজায় আপত্তি কিসের? হ্যাঁ হ্যাঁ, নিরামিষ পিজা খুব ভালো করে এরা, চলুন। অনেক বেছে গুছে ছোট্ট একটা ইতালিয়ান দোকান বের করা গেল। বিশাল বড় বড় থালার মতো পিজা তৈরি হচ্ছে সামনেই। মূল জিনিসটা তন্দুরি গোত্রের, তার ওপর পুরু চিজের আস্তরণ, আর সেই চিজের মধ্যে গরু, শুয়োর, ভেড়ার মাংস, মাছের টুকরো, চিংড়ি বা কাঁকড়া থাকতে পারে। আর নিরামিষ পিজায় থাকে পালং শাক বা ক্যাপসিকাম বা টমেটো বা অন্যান্য সবজির টুকরো। দোকানটি ছোট এবং শীততাপ নিয়ন্ত্রিত নয়, ফলে বেশ গরম লাগছিল। বসবার জন্য টুল রয়েছে আর দেওয়ালে ফিট করে টেবিল। আমাদের পিছনেই গ্যাস উনুনে অতিকায় পিজা শেখা হচ্ছে। বিশেষ ধরনের চিজ গলিয়ে ঢালা হচ্ছে পিজার ওপর। যাদের এই গন্ধটি সহ্য হয় তাদের ভালোই লাগবে, কিন্তু চিজের গন্ধে যারা ভক্ত নন তাদের কিন্তু না খেয়ে রুমাল চাপা দিতে হবে। খিদেটা বেশ জব্বরই চাগার দিয়েছিল, তাই ধ্রুব দুটো করে পিজার হুকুম দিয়ে বসলো। পালং শাক দেয়া গরম পিজা এসে গেল প্লাস্টিকের থ্রো অ্যাওয়ে প্লেটে, সঙ্গে প্লাস্টিকের থ্রো অ্যাওয়ে কাঁটা এবং ছুরি, টিস্যু কাগজের ন্যাপকিন, সঙ্গে আবশ্যিক 1 টিন করে কোক বা স্প্রাইট বা 7 আপ, যা অতি শীতল করা। আমেরিকায় গ্রীষ্মকালে এই ঠান্ডা পানীয়গুলির কদর হয় দেখবার মতো। রাস্তায় রাখা গার্বেজ বিন উপচে পড়ছে ঠান্ডা পানীয়ের শূন্য কৌটোয়। গরম পিজায় কামড় বসেই বুঝলাম ভারী জিনিস। একটা টুকরোই এত বড় যে খুব খিদের মুখেও গোটা জিনিসটা ভিতরে চালান দেওয়া কঠিন কাজ। লঙ্কার গুঁড়ো এবং এক ধরনের সবুজ মশলা ছড়িয়ে খেতে অতি উত্তম, কিন্তু খেতে খেতে মুখ মেরে আনে। ওপরে যে পরিমাণ চিজ ছড়ানো আছে তারও পরিমাণ অনেকটা। আমেরিকায় খাবার জিনিসে কোনো কার্পণ্য নেই কোথাও। হট ডগ বা হ্যামবার্গারের সাইজও দেখেছি বিশাল। ঠান্ডা পানীয় সহযোগে গরম পিজাটি অতি কষ্টে শেষ করা গেল, কিন্তু ততক্ষণে গলা অবধি হয়ে গেছে। দ্বিতীয় পিজাটি আর কোনো ক্রমে গলার্ধকরণ করা সম্ভব নয়। কাচুমাচু মুখে আলোলিকার দিকে তাকিয়ে দেখলুম তিনি একটি শেষ করে উঠতে পারেননি, আধা আধি খেয়ে হাল ছেড়ে বসে আছেন। ধ্রুব অবশ্য বলবান পুরুষ, দুঃসাহসীও, সে 2খানা পিজাই উড়িয়ে দিল। আমাদের দুটি উদ্বৃত্ত পিজা নিয়ে আমরা একটু মুশকিলে পড়লুম, কী করা যায়। ধ্রুব আমাকে দ্বিতীয়টাও খেয়ে নেবার জন্য অনুপ্রাণিত করতে লাগলো, কিন্তু আমি ঠিক ততটা প্রতিভাবান নই বলে পেরে উঠলাম না। ঠিক হলো পিজা দুটো প্যাক করে নেওয়া হবে, ঘুরতে ঘুরতে খিদে পেলে খাওয়া যাবে। চরচরে রোদে নিউ ইয়র্ক শহরটাও পিজার মতো তেতে উঠেছে। ফুটপাতে হরেক পসরা, গান বাজনা, মাদারির খেলো দুর্লক্ষ নয়। নিউ ইয়র্কের এক প্রমোদমত্ত রূপ আছে। ফুর্তিবাজ আমেরিকানরা কাজের সঙ্গে এসব জিনিস চমৎকার ব্লেন্ড করতে পারে। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা হুল্লোড়বাজ আমোদপ্রিয় কিন্তু রুচিশীল জাতির উপচানো প্রাণ শক্তির স্পর্শ পাওয়া যায়। আর রং, এত বর্ণাঢ্যতা আর কোনো শহরে দেখা যাবে কি না জানি না। আজ নিউ ইয়র্কে আমার প্রথম দিনেই শহরটাকে আমি কণ্ঠ পান করে নিচ্ছি, অবশ্য পকেট সম্পর্কে একটু সাবধান হয়ে। কাশীর বিশ্বনাথের গলিতে যাব শুনে হোটেলের বেয়ারা সাবধান করে দিয়েছিল, সাব जेब संभाल के, एक ही गली में विश्वनाथ जी भी है और जेब हासिल करने वाला भी।
নিউ ইয়র্কের শোভা ও স্থাপত্য দেখতে দেখতে বেশি মাত্রায় মুগ্ধ হয়ে গেলে কুশলী গ্রন্থিচ্ছেদকরা আপনার ভার লহমায় লাঘব করে দেবে। অবশ্য তারা আমাদের দেশের পকেটমারদের মতো শুধু হাতের কৌশলের ওপরই নির্ভর করে না, পেশি শক্তির ওপরেও করে এবং দৌড় ক্ষমতার ওপরেও। অনেক সময় প্রকাশ্য দিবালোকে হাজার লোকের চোখের সামনেই হস্তধৃত ব্যাগ বা অ্যাটাচি হঠাৎ ছিনিয়ে নিয়ে ছুটে যায় এবং ছুটে হাওয়া হয়ে যায়। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের 7ম পর্বটি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি এরকমই আরও গল্প শুনতে চান, আরও একটি অসম্ভব সুন্দর ভ্রমণ কাহিনী আছে আমার চ্যানেলে, হে পূর্ণ তব চরণের কাছে। এটি 4 ধাম ভ্রমণ নিয়ে। সব কিছু পেতে হলে এই ভিডিওর নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করুন। সেইখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজ। হোম পেজে পাবেন প্লেলিস্টে দেখবেন সব কিছু রাখা রয়েছে আপনার জন্য। যেটা ইচ্ছা বেছে শুনুন। আর ততক্ষণ আমি বিদায় নিলাম। নমস্কার।